আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের শুরুতে সবাইকে জানিয়ে দেব শিরোনামগুলো। বাংলাদেশের সমৃদ্ধি শান্তি প্রতিষ্ঠায় চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, শি জিনপিং এর সাথে বৈঠকে ডক্টর ইউনূস। রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো ভূমিকার আহ্বান। The people of Bangladesh deeply values China as a trusted friend and a reliable partner. Our two nations share an enduring historical friendship. We are thankful to China for supporting our interim government. ঈদে অনেকটা স্বস্তি নিয়ে ঢাকা ছাড়ছেন নগরবাসী। টোল প্লাজা ও মহাসড়কে গাড়ির ধীর গতি থাকলেও নির্ঝঞ্ঝাট ট্রেন যাত্রা। আমি 10 দিন আগে সিট কাটছিলাম, 10 দিন অনলাইনে আমি সিট পাইছি, আমার কোনো সমস্যা হচ্ছে না। ঈদে বাড়ি যাবো, সেই আনন্দের জন্য এই কষ্ট কোনো বিষয় না ভাই। বাড়তি কোনো দাম রাখা হয় নাই, আর গাড়ি নির্ধারিত সময়ে ছাড়তেছে মোটামুটি। নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করছে সরকার, অভিযোগ রিজভির। ভোটের সময় নিয়ে দোদুল্যমান বক্তব্য না দিয়ে সুনির্দিষ্ট তারিখ ঘোষণার আহ্বান। অভ্যুত্থানে আহতদের পাশে দাঁড়াতে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের নতুন কর্মসূচি। সারা দেশের আহতদের দেয়া হবে সহায়তা। MIS এর ব্রডকাস্ট নিরসনে সরকারের প্রতি আহ্বান। ফেসবুকে প্রতারণার নতুন ফাঁদ, ভুয়া খবর আর বিজ্ঞাপন দেখিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে তথ্য। চক্রে 36 দেশের প্রতারক, বলছে গবেষণা প্রতিষ্ঠান ডিসভেস ল্যাব। অনেকগুলো বড় বড় সিন্ডিকেটের পিছনে কাজ করে, বিভিন্ন নিউজ দিয়ে ইয়েতে স্ক্যাম এবং ছড়ানো হয়, এবং এটা যে সহজ কোনো মুক্তির পথ আছে কিনা বলা খুব মুশকিল। দর্শক, এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে এই প্রত্যাশা ব্যক্ত করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের শক্তিশালী ভূমিকার আহ্বান জানান অন্তর্বর্তী সরকার প্রধান। পরে চীনা ব্যবসায়ী নেতাদের সাথে এক সংলাপে ডক্টর ইউনূস বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। এ সময় আঞ্চলিক ভূরাজনৈতিক উন্নয়নে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবস্থান তুলে ধরেন তিনি। সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে যান চীন সফররত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। লাল গালিচা সংবর্ধনায় হাস্যোজ্জ্বল করমর্দনে প্রধান উপদেষ্টাকে উষ্ণ অভ্যর্থনা জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। স্থানীয় সময় সকাল 10টা নাগাদ বেইজিংয়ে দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়। এ সময় বাংলাদেশে শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বন্ধুরাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এ প্রত্যাশা ব্যক্ত করেন ডক্টর ইউনূস। এছাড়া রোহিঙ্গা সমস্যার সমাধানে দেখতে চান চীনের শক্তিশালী ভূমিকা। বিপুল জনগোষ্ঠীকে তাদের নিজ দেশে নিরাপদ ও সম্মানের সাথে প্রত্যাবাসনের ব্যাপারে চান চীনের সহযোগিতা। The people of Bangladesh deeply values China as a trusted friend and a reliable partner. Our two nations share an enduring historical friendship. We are thankful to China for supporting our interim government. এ সময় জুলাই অভ্যুত্থানে বাংলাদেশের তরুণদের ভূমিকার কথা শি জিনপিংকে জানান প্রফেসর ইউনূস। এছাড়া আলোচনা হয় অর্থনৈতিক, গণমাধ্যম, স্বাস্থ্য সহায়তা এবং বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে। বহুল আলোচিত তিস্তার পানি ব্যবস্থাপনা নিয়েও আলোচনা হয় শীর্ষ পর্যায়ে। বিষয়গুলো নিয়ে বিকেলে একটি যৌথ বিবৃতি দেয়া হবে। চায়নার সাথে আমাদের যে সমস্ত ইস্যুগুলো আছে, যেগুলো বিষয়ে আমরা চায়নার সত্যিকার অর্থে সাপোর্ট চাচ্ছি, সেই বিষয়গুলো উনি বলেছেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস, যে প্রত্যেকটা বিষয়েই চাইনিজ প্রেসিডেন্ট পজিটিভ কনসিডারেশনের কথা বলেছেন। ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টের ব্যাপার কোঅপারেশনের কথা এসছে, সেখানে তিস্তার বিষয়টাও এসছে। আমরা আশা করছি যে বাংলাদেশের সাথে চায়নার যে সম্পর্ক, এটা সামনে আরো আমরা যে একটা নতুন স্কেলে যাবে। বৈঠক শেষে বেইজিংয়ে দ্য প্রেসিডেন্সিয়ালে চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে বিনিয়োগ সংলাপে অংশ নেন প্রধান উপদেষ্টা। আনুষ্ঠানিক বক্তব্যে নেপাল, ভুটান ও সেভেন সিস্টার্স সহ এই অঞ্চলের ভূরাজনৈতিক উন্নয়নে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবস্থান তুলে ধরেন। বাংলাদেশের গার্মেন্টস শিল্পে বিনিয়োগের আহ্বান জানান চীনের ব্যবসায়ীদের।
We're the second largest garment manufacturers in the whole world. Second largest, next to China. It's not India, which is a very large country compared to us. It's not out of nowhere. They didn't know what a factory is. And who were the people who were running things? 4 দিনের সফরের তৃতীয় দিনে প্রধান উপদেষ্টা মতবিনিময় করেন চীনের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা এবং ব্যবসায়িক প্রতিনিধিদের সঙ্গে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। আজ থেকে দীর্ঘ 9 দিনের ঈদের ছুটি শুরু। স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরছে মানুষ। তবে রাজধানীর বাস কাউন্টারগুলোয় প্রতিবারের মতো চাপ নেই। টার্মিনালে নেই চিরচেনা ভিড়। ভোর থেকে রাজধানীর মহাখালীর বাস টার্মিনাল অনেকটাই ফাঁকা। যাত্রীরা অপেক্ষায় কাউন্টারগুলোয় হাঁক ডাক করছেন কাউন্টার মাস্টাররা। দূরপাল্লার বাসে ডেকে ডেকে যাত্রী তুলতে দেখা গেছে। বাড়তি চাপ না থাকায় স্বস্তিতে ঢাকা ছাড়ছেন যাত্রীরা। বাড়তি ভাড়া নিচ্ছে না বাস কাউন্টারগুলো। তবে টিকিট কাটতে ও নির্ধারিত গাড়িতে উঠতে কিছুটা ভোগান্তি হচ্ছে। কর্তৃপক্ষ বলছে রাতে ছেড়ে যাওয়া বাসগুলো ঢাকায় পৌঁছেছে দেরিতে। এছাড়া যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বাসে বাসে ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালাচ্ছে সেনাবাহিনী। বাড়িতে যাচ্ছি সেটার জন্য তো অনেক আনন্দ আছেই, সবার সাথে ঈদ করব, সেটার জন্য এত কষ্ট করে যাওয়া। আসলে টিকিটের জন্য প্রথমে একবার স্ট্রাগল করতে হইলো, এখন টিকিট পাওয়ার পরে আপনার প্রায় 40 মিনিটের মতো দাঁড়িয়ে আছি। বাড়তি কোনো দাম রাখা হয় নাই, আর গাড়ি নির্ধারিত সময়ে ছাড়তেছে মোটামুটি। আর দেখতেছি যাত্রী চাপ খুব একটা নাই, মোটামুটি স্বাভাবিক। দর্শক, এবারে সহকর্মীদের কাছ থেকে ঈদযাত্রার সবশেষ জানবো। মহাখালী টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, বাসে ঈদযাত্রা টার্মিনালে কি কোনো চাপ দেখতে পাচ্ছেন? আর বাস যেগুলো ছাড়ছে সেগুলো কি নির্ধারিত সময় ছেড়ে যাচ্ছেন কিনা সেটা একটু জানাবেন। ঈদযাত্রার সর্বশেষ অবস্থা যদি বলি, খুব নির্বিঘ্নে অনেকটা স্বস্তিতেই কিন্তু যে ঘরমুখ মানুষ তারা ফিরছেন। আপনারা জানেন যে সকাল থেকে আমি আছি রাজধানীর মহাখালীর যে বাস টার্মিনালটি রয়েছে, এখানে সেই সকাল থেকে মানুষের আমরা দেখছি যে একরকম কিছুটা স্বস্তিতেই তারা আসলে তাদের যে গন্তব্য রয়েছে সেখানে তারা যাচ্ছেন। এখানে যেমনটি সকাল থেকে আমরা দেখছি যে প্রশাসন থেকে শুরু করে এখানকার মালিক শ্রমিক যে সকল কর্তৃপক্ষ রয়েছেন তারা সবাই আন্তরিকভাবে চেষ্টা করছেন যাতে এইবারের ঈদ যাত্রা কোনোভাবে যাতে কোনো বিশৃঙ্খলা বা কোনো ঝামেলা না হয়, সেই জন্য তারা চেষ্টা করছেন। এখন পর্যন্ত আমরা অনেক যাত্রীর সাথে কথা বলেছি, তাদের কাছে আমরা জানতে চেয়েছি তাদের কাছ থেকে বেশি ভাড়া আদায় করা হচ্ছে কিনা, কিংবা তারা কোনোভাবে ভোগান্তির শিকার কিনা। তাদের কাছ থেকে যেমনটি জানছি যে তারা বলছেন যে এবারের ভাড়া যেটা নির্ধারণ করে দেওয়া হয়েছে তাদের কাছ থেকে সেটিই নেওয়া হচ্ছে। তারা বলছেন কিছু জায়গায় গাড়ি আসতে লেট হচ্ছে, যার কারণে তাদের যাত্রাটাও কিছুটা বিলম্বিত হচ্ছে। এর বাইরে কিন্তু বড় ধরনের ভোগান্তি আমাদের চোখে পড়েনি বা তারাও কিন্তু সেভাবে অভিযোগ করেনি। আর তার পাশাপাশি যদি বলি, এবারের এই ঈদ যাত্রা নির্বিঘ্ন করার জন্য কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকেও আমরা দেখেছি রাস্তায় শৃঙ্খলা আনয়নের জন্য সেনাবাহিনী সকাল থেকে কাজ করেছেন, এবং সেই সাথে আমরা দেখেছি সেনাবাহিনীর প্রত্যেকটি বাসে বাসে তাদের যে ডগ স্কোয়াড রয়েছে সেই ডগ স্কোয়াড দিয়ে তারা কিন্তু তল্লাশি চালিয়েছেন যাতে কোনো প্রকার হুমকি যাতে এই ঈদ যাত্রা বেঘাত না ঘটাতে পারে। সেই জন্যই কিন্তু সেনাবাহিনী সকাল থেকে তৎপরতা ছিল, পুলিশও পাশাপাশি ছিল। তারা সবাই আসলে চেষ্টা করছেন যাতে এবারের ঈদ যাত্রাটা অন্যবারের ঈদ যাত্রার চাইতে যাতে নির্বিঘ্নে করা যায়, সেজন্যই কিন্তু সকলেই চেষ্টা করছেন। যার ফলাফল বলা যায় যে সকাল থেকে আমরা দেখছি অনেকটা স্বস্তিতে এবারের ঈদ যাত্রায় হাজার হাজার মানুষ ঢাকা শহর ছেড়ে তারা তাদের যে গন্তব্য রয়েছে, তাদের যে গ্রামের বাড়ি রয়েছে সেখানেই তারা ফিরে যাচ্ছেন পরিবারের সাথে, স্বজনদের সাথে। বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ আপনাকে। এবার কথা বলতে চাই আমাদের আরেক সহকর্মীর সাথে। হোসেন আলী বাবু আছেন আমাদের সাথে গাজীপুরের চন্দ্রা থেকে। বাবু, বেলা গড়িয়ে দুপুর হয়ে গেল, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ঈদ যাত্রা এখন কেমন দেখছেন? সবশেষ তথ্যটুকু দিবেন। বেলা গড়িয়ে দুপুরের পর থেকেই কিন্তু এই যে টাঙ্গাইল মহাসড়কের যে চন্দ্রামোড়, সেই চন্দ্রামোড়ের যে যাত্রীরা কিন্তু উপস্থিতি ব্যাপক চোখে পড়ার মতো। দেখতে পাচ্ছেন যে দেখানোর চেষ্টা করছি যে এখন কিন্তু প্রচুর পরিমাণ যাত্রী কিন্তু এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে চন্দ্রামোড়, সেই চন্দ্রামোড়ে অবস্থান করছে। তারা আসলে হেঁটে হেঁটে বিভিন্ন যে এখন কিন্তু প্রচুর পরিমাণ যাত্রী কিন্তু এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে চন্দ্রামোড়, সেই চন্দ্রামোড়ে অবস্থান করছে। তারা আসলে হেঁটে হেঁটে বিভিন্ন
কাউন্টারে সামনে যাচ্ছেন, বিভিন্ন স্ট্যান্ডে যাচ্ছেন তারা গাড়িতে ওঠার জন্য। একটু যদি দেখাতে চেষ্টা করে যে কিভাবে তারা হেঁটে যাচ্ছে, তারা কিন্তু প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার হেঁটে কিন্তু তারা গাড়িতে উঠছেন। এবং এই যে চন্দ্রমোড়ে যে ফ্লাইওভার এবং ফ্লাইওভারের নিচে দুটো পাশে কিন্তু আসলে গাড়ির দীর্ঘ সারি রয়েছে, দীর্ঘ জটলা রয়েছে, দীর্ঘ গতিতেই কিন্তু গাড়ি চলছে। আর যারা আসলে গাড়িতে উঠতে পারছে না তারা কিন্তু আসলে অন্য পরিবহন ব্যবহার করছে, ট্রাক এবং পিক আপ এগুলোতে উঠছেন। সেখানে উঠে আসলে তারা ভাড়া কম ভাড়াতে তারা যাচ্ছেন। আর বরাবরের মতোই তাদের অভিযোগ রয়েছে, তাদের যে বাড়তি ভাড়া সেই ভাড়া কিন্তু আসলে বেশি চাওয়া হচ্ছে। সেক্ষেত্রে আসলে পুলিশের সাথে কথা বলেছে, পুলিশ আসলে বলছে যে যারা বাড়তি ভাড়া চাচ্ছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আসলে এখনো দেখেনি কোনো গাড়ির বিরুদ্ধে যেটা আইনানুগ ব্যবস্থা নিয়েছে সেটা কিন্তু এখনো আমরা দেখিনি, কিন্তু পুলিশ বলে যাচ্ছে যে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রতি বছরেই এই ঈদের সময় এই উত্তরবঙ্গের মানুষের যে যারা যাচ্ছে 22টি জেলার যারা যাত্রী তারা প্রতি বছরই অভিযোগ করে যাচ্ছেন তাদের বাড়তি ভাড়া গুনতে হচ্ছে এবং তাদের গাড়ি পেতে খুব কষ্ট হচ্ছে, গাড়িতে উঠতে পারছে না। এই তীব্র রোদের তাপমাত্রার কারণে তারা অনেকটাই ফ্যাকচার রোদে তারা একদম হাঁপিয়ে যাচ্ছেন। তারপরে তারা বাড়িতে যাচ্ছেন, চেষ্টা করছেন যে আরামে স্বস্তিদায়কভাবে বাড়িতে যাওয়ার জন্য। বাবু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এদিকে স্বস্তির কথা মাথায় রেখে অনেকে বেছে নিয়েছেন রেল যাত্রা। সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের ভিড়। ভোর থেকে কয়েকটি ট্রেন ছেড়ে গেছে ঢাকা। প্রতিটি ট্রেনই নির্ধারিত সময়ের 10 থেকে 15 মিনিট দেরিতে প্ল্যাটফর্ম ত্যাগ করেছে, যদিও তা নিয়ে যাত্রীদের মাঝে তেমন কোনো উদ্বেগ নেই। দীর্ঘ ছুটিতে বাড়ি ফেরার আনন্দই তাদের কাছে মুখ্য। যারা আগে টিকিট কেটে রেখেছেন তারা নির্ধারিত সিট পেয়ে স্বস্তি জানিয়েছেন। তবে যারা টিকিট পাননি তারা কালো বাজারের অভিযোগ করছেন। আমার কোনো ঝামেলা নেই, আমি সিট পাইছি। আমি 10 দিন আগে সিট কাটছিলাম, 10 দিন অনলাইনে আমি সিট পাইছি, আমার কোনো সমস্যা হচ্ছে না। খুব কষ্ট করে হলেও বাড়ি যাচ্ছি, যেহেতু ঈদের খুব অল্প কয়দিন ছুটি পেয়েছি। যাই হোক না, রিটার্নে বাড়ি যেতে হবে। খুব আনন্দ লাগতেছে, খুব ভালো লাগতেছে। ঈদে কর্মীদের নিয়ে উড়োজাহাজে চড়ে বাড়ি ফেরার শোডাউন নেই। সাবেক জনপ্রতিনিধি থেকে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা এড়িয়ে চলছেন বিমানবন্দর। যোগ হয়েছে লম্বা ছুটি। এসব কারণেই এবার ঈদে প্লেনে যাত্রীর অতিরিক্ত চাপ নেই। এয়ারলাইন্স কোম্পানিগুলো বলছে ঈদের পর কক্সবাজার রুটে রয়েছে যাত্রীর চাপ। 9 মার্চ পর্যন্ত কক্সবাজারগামী প্রতিটি ফ্লাইটের টিকিট এরই মধ্যে 90% বিক্রি হয়ে গেছে। ঈদযাত্রায় ট্রেন, বাস ও লঞ্চে উপচে পড়া ভিড়, এটি দেশের নিয়মিত চিত্র। গত কয়েক বছর ধরে এই তালিকায় যুক্ত হয়েছে বিমানপথ। চলতি বছর বাংলাদেশ বিমান, ইউএস বাংলা, নভো ও এয়ার এস্টার প্রস্তুত রয়েছে যাত্রীদের চাপ সামাল দিতে। প্রস্তুতি থাকলেও অতিরিক্ত যাত্রীর চাপ এখনো দেখছে না বিমান কোম্পানিগুলো। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে টিকিট বিক্রির হার কিছুটা কমেছে বলে জানান তারা। ফিনান্সিয়াল একটা ব্যাপার তো রয়েই গেছে, তার চেয়ে বড় কথা হচ্ছে একটা গ্রুপ অফ পিপল তারা আসলে এয়ার ট্রাভেলটা করছে না বিকজ অফ আসলে আমি বলবো দেখেন এয়ারপোর্ট কেন্দ্রিক যারা লাস্ট গভর্নমেন্টে যারা রিপ্রেজেন্ট করেছে তারা আসলে বিভিন্ন ধরনের মামলা টামলা বিভিন্ন ধরনের বাস্তবতাগুলোকে ফেস করে আসলে এয়ারপোর্টে গেলে হয়তো অনেকে অ্যারেস্ট হয়েছেন কিংবা বিভিন্ন সময় দেখেছে। এটার জন্য অনেকে আসলে এয়ারপোর্ট কেন্দ্রিক মুভ করছে না। সাথে সাথে ফ্যামিলি প্যাসেঞ্জার যারা আছে তারা আসলে স্কুল বন্ধ থাকার কারণে তারা সারা মাস ধরে আসলে যাওয়ার প্রবণতাটা আছে। প্রতিবার ঈদ এলেই নাগালের বাইরে চলে যায় বিমানের টিকিটের দাম। যাত্রী চাপে অতিরিক্ত ফ্লাইটের ঘোষণা আসে এয়ারলাইন্সগুলো থেকে, তবে এবার নেই তেমন তোড়জোড়। টোটাল ফ্রিকোয়েন্সি 16টাই আছে আমাদের রেগুলার যে স্কেজুয়াল, কিন্তু আমি একটু স্ট্র্যাটেজিক অ্যাডজাস্টমেন্ট আছে। সেখানে সৈয়দপুর, যশোর এবং রাজশাহীতে একটা করে এক্সট্রা ফ্লাইট, ওই হিসাবে যদি কক্সবাজার কমিয়ে যশোর, সৈয়দপুর এবং রাজশাহীর ফ্লাইট বাড়ানো বলি, এক্সট্রা ফ্লাইট। অন্যান্য রুটে যাত্রীর চাপ কম থাকলেও ঈদের আগে বরাবরের মতোই চাহিদার শীর্ষে রয়েছে ঢাকা সৈয়দপুর রুটের টিকিট। সৈয়দপুরে ফ্লাইট অপারেট করছি 2টি। আমরা ঈদের এই মৌসুমটাকে কেন্দ্র করে আমরা এখন থেকেই সৈয়দপুরে প্রতিদিন 4টি ফ্লাইট অপারেট করছি, কারণ ঈদের আগের এই মোমেন্টটাই সবাই বাড়িতে ফিরতে চায়। এবং আমাদের যে 3টি রুটে ফ্লাইট অপারেট করছে এর মধ্যে কক্সবাজার, চিটাগং এবং সৈয়দপুরের মধ্যে চিটাগং এবং সৈয়দপুর রুটে বেসিক্যালি ঈদের আগের যাত্রী চাপটা বেশি থাকে। তবে এমন সময়ে ব্যতিক্রম রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ঈদ উপলক্ষে 3টি রুটে তারা 13টি অতিরিক্ত ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। ডোমেস্টিকে দিয়েছে রাজশাহীতে 6টা ফ্লাইট, 25, 26, 27, 29 আর 30 তারিখ। 30 তারিখে 2টা দিচ্ছে, আর বাকি 25, 26, 27, 29
একটা করে ফ্লাইট। সৈয়দপুরে আমরা এরকম 6টা ফ্লাইট দিয়েছি, তার মধ্যে হচ্ছে 26, 28 তারিখে 2টা, 26 তারিখে একটা, 29, 30, 31 তারিখে একটা করে, আর বরিশালে 27শে মার্চ একটা ফ্লাইট। ঈদের পর অন্যতম পর্যটন কেন্দ্র কক্সবাজার ঘিরে রয়েছে অতিরিক্ত যাত্রীর চাপ। প্রতিটি এয়ারলাইন্সই ঈদের পর কক্সবাজারে অতিরিক্ত ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ। আজ জুমাতুল বিদা, রমজান মাসের শেষ জুমা। মুসলিম ধর্মের অনুসারীদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ দিন। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে শেষ জুমায় অংশ নিতে হাজির হয়েছেন অনেকেই। সেখানকার আরো খবর জানবো, সহকর্মী আলামিন হক অহন আছেন আমাদের সঙ্গে। অহন, আজ বায়তুল মোকাররমে মুসল্লিদের ভিড় কেমন দেখছেন, কি বলছেন মুসল্লিরা, জানাবেন। জুমাতুল বিদা, যে কারণে বাইতুল মোকাররমে অন্যান্য দিনের চাইতে বেশি ভিড় হবে সেটাই স্বাভাবিক। যদিও আমরা দেখেছি রাজধানী ফাঁকা হতে শুরু করেছে এবং ঘরে ফিরছেন মানুষ, সেই হিসেবেও অনেক মানুষ আমরা দেখছি চৈত্রের মাঝ সময় এবং কাঠফাটা রোদ বলা চলে রাজধানীতে আজ। সেই সময় আমরা দেখছিলাম মুসল্লিরা ভিতরে ঢুকছেন এবং তারা বয়ান শুনছিলেন এতক্ষণ। এখন নফল নামাজ আদায়ের সময়, নফল নামাজ আদায় চলছিল। আমরা দেখছিলাম মুসল্লিদের সঙ্গে কথা বলছিলাম, একটিই চাওয়া, দেশের জন্য ভালো তারা যেমন চান, একই সঙ্গে চান নিজের পরিবারের জন্য অর্থনৈতিক মুক্তিও তারা চাইছিলেন এবং দেশে হানাহানি যেন না হয় সেই কথা তারা বলছিলেন। বিশেষ করে তরুণ সমাজের একটি অংশের সঙ্গেও যখন নামাজে আসছেন তারা, তাদের সঙ্গে কথা বলে আমরা জেনেছি তারা চাইছেন যে এর আগে যেমনটি এই দেশে ঘটে গেল, বিশেষ করে হত্যাযজ্ঞের একটি জুলাই আগস্ট পার করলো বাংলাদেশ, তেমনটি আর তারা চান না। তেমন সময় যেন ফিরে না আসে, ফিরে না আসুক সেই সময়ের সেই সব দুঃসহ স্মৃতিগুলো, তারা সেটি চাইছেন। জুমাতুল বিদা, বিশেষ করে এই দিনে মহান আল্লাহ তাআলার দরবারে আমি যেমনটি বলছিলাম, দেশের জন্য চাওয়া তো থাকবেই, সেই সঙ্গে নিজের জন্য চাওয়া রয়েছে। বলছিলাম কাঠফাটা রোদ এবং বাইতুল মোকাররম জাতীয় মসজিদের যে অংশটিতে, বিশেষ করে যে অংশটি একেবারেই উন্মুক্ত আকাশের নিচে, আপনি জেনে থাকবেন এইখানে আজ একেবারে বসার মতো কোনো অবস্থা নেই, যে কারণেই এই মসজিদ প্রাঙ্গণের একদম উপরতলা পর্যন্ত আমরা দেখেছি লোকে লোকারণ্য হয়ে গেছে এবং সবাই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছেন, ক্ষমা চাচ্ছেন। ধন্যবাদ আপনাকে। ধোঁয়াশা তৈরি করছে অন্তর্বর্তী সরকার। এক এক সময়ে এক এক বক্তব্য দিয়ে পতিত সরকারের মতোই বিভ্রান্তি ছড়াচ্ছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। সকালে রাজধানী নয়াপল্টনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রিকশা, ভ্যান ও অটো চালকদের মাঝে ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, গণঅভ্যুত্থানে সবার ত্যাগ স্বীকার না করলে অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। জাতীয় নির্বাচন ডিসেম্বর না জুনে এমন দোদুল্যমান বক্তব্য না দিয়ে স্পষ্ট ও সুনির্দিষ্ট তারিখ দিয়ে জাতিকে আশ্বস্ত করার আহ্বান জানান রুহুল কবির রিজভী। একই অনুষ্ঠানে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন, 5 বছর আইনি লড়াইয়ের পর আদালতে ন্যায় বিচার পেয়েছেন তিনি। যে নির্বাচন নিয়ে বিভিন্ন ধোঁয়াশা তৈরি করা হচ্ছে, ডিসেম্বর না জুন না মার্চ, এক এক সময় এক একটা কথা বলা, এটা তো আমাদের মানে শেখ হাসিনার কিছু কথাবার্তার সাথে মানে এটার মানে মিল পাওয়া যায়। স্থানীয় সরকার নির্বাচনের আইন অনুযায়ী নির্বাচন হওয়ার পরবর্তী 30 দিনের মধ্যে অভিযোগ করতে হয় এবং সেই 30 দিনের মধ্যেই মামলাটি করা হয়েছিল। আমি যদি ন্যায় বিচার চাওয়ার জন্য যদি এখন অপরাধী হয়ে যাই, তাহলে আসলে এই ক্ষেত্রে আমার কিছু করার নাই। ভুয়া এমআইএস করে অনেকে এখনো আহত ও শহীদ পরিবারের প্রাপ্য টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে। এগুলো নিরসনে সরকারি সংস্থা সহ সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। সকালে শাহবাগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ব্রিফিংয়ে তিনি এই আহ্বান জানান। বলেন, জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে শহীদ পরিবার ও আহত ব্যক্তিকে মোট 96.67 কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আহতদের পাশে দাঁড়াতে নতুন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, যেটির নাম রাখা হয়েছে আহত যোদ্ধাদের পাশে বাংলাদেশ, যার মাধ্যমে সারা দেশে গিয়ে আহতদের সহায়তা করা হবে। একই সাথে ঈদ উপলক্ষে প্রতিটি শহীদ পরিবারের কাছে একটি করে গিফট হ্যাম্পার পাঠানো হয়েছে বলেও জানান ফাউন্ডেশনের সিইও।
আমরা একটি নতুন প্রোগ্রাম হাতে নিয়েছি, অর্থাৎ কর্মসূচি হাতে নিয়েছি, যেটা হলো আহত যোদ্ধাদের পাশে বাংলাদেশ। এই কর্মসূচিটি বাংলাদেশের প্রত্যেকটি জেলায় জেলায় গিয়ে এই কর্মসূচিটি গ্রহণ করা হবে এবং প্রত্যেকটি জেলায় জেলায় যে আমাদের যে আহত যোদ্ধা ভাই বোনরা রয়েছে তাদের কাছে আমাদের ফাউন্ডেশনের যে আর্থিক সহযোগিতাগুলো আছে সেগুলো পৌঁছে দেওয়া হবে। নতুন গ্যাড়াকলে পড়ছেন মেটা ব্যবহারকারীরা। ফেসবুকে শিকার হচ্ছেন ভুয়া খবর ও বিজ্ঞাপনের। এজন্য তৈরি করা হয়েছে দেশ বিদেশের পরিচিত ৩৯টি গণমাধ্যমের নকল ওয়েবসাইট। গবেষণা প্রতিষ্ঠান ডিসমিস ল্যাব বলছে কমপক্ষে ৩৬টি দেশের প্রতারকরা এক হয়ে করছে প্রতারণা, হাতিয়ে নিচ্ছে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য কিংবা টাকা। আরো জানাচ্ছেন তৌহিদ হোসেন। বিভ্রান্তি শুরু কয়েক মাস আগে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদের এই ছবি দিয়ে দেশের পরিচিত একটি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বলা হয় বাংলাদেশ ব্যাংক তার বিরুদ্ধে অনলাইন বিনিয়োগ স্কিম প্রচারের অভিযোগে মামলা করেছে, সেজন্য তাকে গ্রেপ্তারও করা হয়েছে। কিন্তু পুরো বিষয়টাই ছিল ভুয়া। এমন প্রতারণামূলক নিউজের যেন সমুদ্রে ভাসছে বাংলাদেশ। এজন্য ব্যবহার হচ্ছে মূলত ফেসবুক ও ইনস্টাগ্রাম, যার লিঙ্কে ক্লিক করলে ইউজার চলে যায় সংবাদের নকল ওয়েবসাইটে। সেখানে জনপ্রিয় ব্যক্তিত্বদের নিয়ে তৈরি ভুয়া প্রতিবেদনের ছড়াছড়ি। স্প্যাম বিজ্ঞাপন কিংবা ফেক নিউজ নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে ডিসমিস ল্যাব নামের একটি গবেষণা প্রতিষ্ঠান। সাম্প্রতিক ঘটনা যাচাইয়ে তারা বিশ্লেষণ করেছে ৩৭টি সংবাদ ও ফ্যাক্ট চেক প্রতিবেদন এবং ১৫টি অনলাইন রিভিউ। যেই ডিসমিস ল্যাবের কথা এখানে বলা হচ্ছে, তারা বলছে যে এই ধরনের স্প্যাম তৈরির জন্য অন্তত ৩৯টি সংবাদ মাধ্যমের দেশে এবং বিদেশের নকল ওয়েবসাইট তৈরি করা হয়েছে, যেখানে বিবিসি, ওয়াল স্ট্রিট জার্নাল, সাউথ চায়না মর্নিং পোস্ট কিংবা খালেজ টাইমসের মতো গণমাধ্যম রয়েছে। এখানেই শেষ না, এই ধরনের বিজ্ঞাপন প্রচারের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে বিভিন্ন ডিপ ফেক ভিডিও তৈরি করা হয়েছে এবং সেখানে ইলন মাস্ক কিংবা কিলিয়ান এমবাপ্পেদের মতো যে ব্যক্তিরা রয়েছেন তাদের পরিচয় ব্যবহার করা হয়েছে। বাংলাদেশে এ ধরনের ভুয়া সংবাদ সবচেয়ে বেশি তৈরি হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সদ্য বিদায়ী উপদেষ্টা নাহিদ ইসলাম, ব্যবসায়ী আজিজ খান ও অভিনেত্রী সাদিয়া আয়মানকে নিয়ে। চক্রটির কার্যক্রম চোখে পড়েছে ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, নাইজেরিয়া, ঘানা, জার্মানি, ফ্রান্স, কানাডা, চিলি, কাতার সহ অন্তত ৩৬টি দেশে। যারা আমার দর্শক আছেন তারা কিন্তু জানবে না যে এটা একটা ফেক নিউজ বা একটা ফেক ওয়েবসাইট বা একটা আমার নাম নিয়ে রিউমার হচ্ছে, আচ্ছা একটু পড়ে দেখি। তো এরকম তো অনেক দর্শকরা আছে যারা একটু কৌতূহলবশত লিঙ্কে ক্লিক করবে, হ্যাঁ তারা আর্টিকেল পড়বে, কিন্তু মাঝে মাঝে যেসব স্ক্যাম লিঙ্কগুলো আছে, যেই লিঙ্কগুলো আছে ওগুলো কিন্তু স্ক্যাম লিঙ্ক। কারা এটার পিছনে আছে, এটা কেন করছে, তাদের উদ্দেশ্য কি, এটা আসলে খুবই এটা এখন সামনে আসাটা খুব জরুরি। শুধু ভুয়া সংবাদ ও বিজ্ঞাপন তৈরি করেই ক্ষান্ত হয়নি এসব প্রতারক। সামাজিক মাধ্যমে পেইড বিজ্ঞাপন বা সংবাদ ছড়ানো হচ্ছে। ব্যবহারকারী যখনই ক্লিক করেন তখন অনেক সময় তাদের বিভিন্ন ওয়েবসাইটে অর্থ লগ্নিরও লোভ দেখানো হয়। সেখানে কেউ একবার লগ ইন করলেই ব্যক্তিগত ও আর্থিক তথ্য চলে যায় স্ক্যামারদের হাতে। অনলাইন বিনিয়োগ নিয়ে অতি আগ্রহ থাকায় সহজে এসব প্রতারণার ফাঁদে ধরা দিচ্ছে বাংলাদেশ, ভারত, ফিলিপাইন ও আফ্রিকার কিছু দেশের মানুষ। আমাদের ছেলেমেয়েদের গেম অ্যাডিকশন, এটা প্রায় প্রত্যেকটা বাসার ভিতরে আছে। এই অ্যাডিকশনকে ব্যবহার করে এই ছোট ছেলে মেয়েদেরকে এক ধরনের ট্র্যাক করা হচ্ছে এবং সেই ট্র্যাক করে তাদের মাধ্যমে তাদেরকে দিয়ে তাদের বাবা মার ক্রেডিট কার্ডের নাম্বার নিয়ে নেওয়া এবং তাদেরকে একটা হুমকি হতে ফেলা। এবং আমেরিকাতে দেখা গেছে অনেকগুলো বাচ্চা সুইসাইড করেছে গত কয়েক বছরে, এবং যাদেরকে প্রতারণা করা হয়েছে ফিলিপিন থেকে। যেসব ভুয়া অ্যাকাউন্ট কিংবা পেজ ব্যবহার করে এসব বিজ্ঞাপন প্রচার হচ্ছে, ইতোমধ্যে তেমন কয়েক লাখ অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ফেসবুক। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ঈদের আগে সাপ্তাহিক ছুটির দিনে সীমিত পরিসরে চলছে শিল্প ও বাণিজ্যিক এলাকায় ব্যাংকিং কার্যক্রম। পোশাক শ্রমিকদের বেতন ও উৎসব ভাতা প্রদানের জন্য এ ধরনের সেবা কাল শনিবারও চালু থাকবে। সকাল 10টায় লেনদেন শুরু হয়েছে, চলবে দুপুর 12টা পর্যন্ত। তবে শনিবার সকাল 10টা থেকে বেলা 1টা পর্যন্ত লেনদেন পরিচালনা করবে সংশ্লিষ্ট শাখাগুলো। ঢাকা মহানগর, আশুলিয়া, সাভার, টঙ্গী, গাজীপুর, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের শিল্প এলাকায় মিলছে ব্যাংকিং সেবা। সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংকের শাখা ও উপশাখা বুথ চালু রয়েছে। শাখাগুলোতে ব্যক্তি পর্যায়ের গ্রাহকদের আনাগোনা কম, তবে প্রাতিষ্ঠানিক গ্রাহকরা আসছেন বেতন ভাতা পরিশোধ ও রপ্তানি কার্যক্রম তদারকি করতে। অনেকে আসছেন রেমিটেন্সের টাকা তুলতে।
অনেকেই দেখা গেছে অ্যাকাউন্টে টাকা আজকে আসছে, গতকালকে রাত্রে আসছে, আমরা উঠাতে পারি না, আমাদের অনেক লেবারদের পেমেন্ট দিতে হয়। তো আজকে ব্যাংকিংটা খোলা থাকার কারণে আমাদের অনেক হেল্প হয়েছে। নতুন নোট বিকল্পভাবেও আমরা অনেকভাবে ম্যানেজ করতেছি, কিন্তু আসলে নতুন নোট না পাওয়ার কারণে আমাদের ঈদের আনন্দটা কিছুটা হইলে একটু কমতে থাকবে। শুক্রবারে নর্মালি তো হয় না, সেক্ষেত্রে এটা ঈদের আগে এই শুক্রবারে দেওয়াতে এটা অবশ্যই ভালো দিক হয়েছে এবং খুব ভালো লাগছে সার্ভিসটা খোলা থাকার কারণে। গত দিন পর্যন্ত ডিপোজিটটা বেশি হয়েছে, আজকে আমাদের উইথড্রলটা একটু বেশি হচ্ছে আর কি। আর আলহামদুলিল্লাহ কাস্টমারও বেশ ভালোই স্বাচ্ছন্দ্য বোধ করছে। রাজধানীর মাংসের বাজারে বেশ উত্তাপ। বাড়তি চাহিদার সুযোগ কাজে লাগিয়ে দোকানিরা বাড়িয়ে দিয়েছেন দাম। ব্রয়লার, সোনালী ও দেশি জাতের মুরগির দরও ঊর্ধ্বমুখী। চোখ রাঙাতে শুরু করেছে সবজির বাজার। বিক্রেতারা বলছেন শীতকালীন সবজির যোগান কমে আসায় দাম বাড়ছে। 3 মাসের বেশি সময় বেশ স্বস্তির হাওয়া মিলেছে সবজির বাজারে। শীতের সবজির ভরপুর যোগানে অনেক কম দামে কিনেছেন ক্রেতারা। মৌসুম শেষ হয়ে যাওয়ায় এখন পাল্টে যাচ্ছে চিত্র। একদিকে শীতের সবজির যোগান কমছে, অন্যদিকে গ্রীষ্মকালীন সবজি পুরোদমে বাজারে আসেনি, তাই দাম বাড়তে শুরু করেছে। আলু, পেঁয়াজ, টমেটোর দাম সহনীয় থাকলেও 1 কেজি বেগুনের জন্য গুনতে হচ্ছে 120 টাকা, শসার জন্য দিতে হচ্ছে 100 টাকা। এছাড়া করলা, বরবটি, ঢেঁড়স সহ অন্যান্য গ্রীষ্মকালীন সবজি মিলছে 60 থেকে 80 টাকা কেজিতে। মাঝে একটু কম ছিল, এখন আবার বাড়তি। এক মুঠা পুঁই শাক নিচ্ছি 50 টাকা, আর মূলা নিচে 80 টাকা কেজি। সিজন শেষ, আপনার দাম একটু বাড়তেছে সবকিছু। এই যে বেগুন যে বর্তমানে আমরা 120 টাকা বেচতেছি। ঈদকে সামনে রেখে দামের আঁচ লাগতে শুরু করেছে খাসি আর গরুর মাংসের বাজারে। কেজিতে 50 টাকা বাড়িয়ে 1 কেজি গরুর মাংসের দাম হাঁকা হচ্ছে 800 টাকা, আর প্রতি কেজি খাসির জন্য গুনতে হবে 1200 টাকা। প্রতি কেজিতে 50 টাকা বেশি, আজকে হয়তো 50 টাকা বেশি, কালকে হয়তো দেখবেন শনিবার থেকে 850-900 টাকা বুঝতে পারে। কিছুদিন আগে আমরা 750 টাকা করে আমরা বিক্রি করছি। অনেক গরু প্রতি তো 10,000-15,000 টাকা বাড়ছে। এই ঈদের 3 দিন 800 টাকা করে বিক্রি করতে হবে, আর ঈদের পর আবার আগের দামই। রমজান মাসের মাঝামাঝি সময় পর্যন্ত স্থিতিশীল থাকলেও এখন প্রতি কেজিতে 30 টাকা বেড়েছে ব্রয়লার মুরগি, বিক্রি হচ্ছে 230 টাকায়। 40 টাকা বাড়িয়ে সোনালী মুরগির দাম হাঁকা হচ্ছে 340 টাকা, আর সবচেয়ে বেশি দাম বেড়েছে দেশি মুরগির। 1 কেজি আগারের জন্য দিতে হচ্ছে 700 টাকা। সেল বেশি, সাপ্লাই কম, এই জন্য একটু বাড়ছে। আগে তো বাড়তেছিল না, এই যেগুলো মিতে পড়তে দাম কমে যাবো। মালের কিছু গাইছে, আবার একটু চাহিদার কারণে একটু দামটা বেড়ে গেছে। রোজার সিজনে এরকম দাম এটা বাড়ি। রোজার শেষ দিকে এসে কমেছে মাছের চাহিদা, তাই দামেও খুব একটা হেরফের নেই। তবে চিংড়ি ও রূপচাঁদার দাম বেশ চড়া। বড় আকারের 1 কেজি চিংড়ির জন্য গুনতে হচ্ছে 1200 থেকে 1500 টাকা। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। মজা না খেলে মুখে লাগাবে, তোকে আর দিব না। একা একা খাচ্ছো, শেয়ার করবে না? সবকিছুতে শেয়ার হয়, সসের বসে হয় না। প্রাণসর সসের বস। পটুয়াখালীর বাণিজ্যিক নদী বন্দরে বেড়েছে চুরি, ডাকাতি সহ নানা অপরাধ। বন্দর সংশ্লিষ্টরা বলছেন পুলিশ ফাঁড়ি দীর্ঘ 8 মাস বন্ধ থাকায় অবনতি হয়েছে আইন শৃঙ্খলার। নিরাপত্তা জোরদারে ফাঁড়ি চালুর দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। দ্রুতই চালুর আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার। পটুয়াখালীর বাউফলের বাণিজ্যিক বন্দরের একটি প্রতিষ্ঠানে সম্প্রতি দিনের আলোতে এভাবেই হানা দেয় চোরের দল। লুট করে নেয় 128টি স্মার্টফোন ও নগদ 2 লাখ টাকার বেশি। সিসি ক্যামেরায় দেখা যায় মাত্র 7 মিনিটে মূল্যবান সামগ্রী ও টাকা নিয়ে সটকে পড়ে চোরেরা। কেসিগেট ছিল, কেসিগেটের তালাটা ভাঙা ছিল, আর যে শাটারের যে তালাটা ছিল ওই তালাটা ভাঙা, এবং যাওয়ার সময় দেখা গেছে নতুন একটা তালা লাগাই গেছে। কয় টাকা তুমি কইয়ে দাও, 500 টাকা তো কইতেছে, হেরার 9 জন আর 12 যাত্রী 4 জনের টাকা সে আবার ঠিক আছে 500 টাকা লই যাবে। গেল 5 আগস্ট সরকার পতনের পর থেকেই কালিশুরি বন্দরে বেড়েছে চুরি ডাকাতি। ব্যবসায়ীরা বলছেন নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ফাঁড়িটি দীর্ঘ 8 মাস বন্ধ থাকায় বেড়েছে অপরাধের ঘটনা। নিরাপত্তাহীনতায় বন্দরের ব্যবসায়ী ও এলাকাবাসী। দিনের পর দিন খালি এইটা চুরি ওইটাও চুরি, এখন দোকান চুরি হয়েছে, আজকে এরকম আরো অনেক চুরি হইতেছে, সব তো আর প্রকাশ হয় না। কাকতালীয় ভাবে কেমন যেন মানুষকে জিম্মি করে অনেক কিছু নিয়ে যাচ্ছে। আসলে এটার জন্য নিরাপত্তা দরকার। যদি পুলিশ থাকে তাহলে তো মনে একটা ভয় থাকে, আতঙ্ক থাকে যে না এই জায়গায় পুলিশ আছে, আমরা এই জায়গায় কিছু করতে পারতেছি না। আমরা নিরাপত্তার চরম সংখ্যায় আছি, আমাদের পুলিশ ক্যাম্পটা খুবই জরুরি।
পুলিশ ফাঁড়ি চালুর দাবিতে মানববন্ধন করেছেন ব্যবসায়ী ও স্থানীয়রা। বারবার দাবি জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ তাদের। যেহেতু বাজারের ভিতরে এই ঘটনা ঘটছে, সেহেতু বাজারের আশেপাশে যারা আমরা আছি বা একটু দূরে রিমোট এরিয়া যারা আছে, সবাই অন্ততপক্ষে এই মানে টেনশন ফিল করতেছে যে কখন জানি কোন ন্যাক্কারজনক ঘটনা কার বাড়িতে এরকম বা ব্যবসা প্রতিষ্ঠানে ঘটে। কিছুদিন আগে সিংহাঘাটিতেও ডাকাতি হয়েছে, মোটামুটি কায়দায় চুরি ডাকাতি অ্যাভেলেবেল চলতেছে আমাদের দেশে, এটা বলার আর কোনো কিছু নাই। রাজনৈতিক পট পরিবর্তনের পর নিরাপত্তাজনিত কারণে পুলিশ ফাঁড়িটি বন্ধ করা হয়েছিল বলে জানান পুলিশ কর্মকর্তা। ফাঁড়িটি পুনরায় চালুর প্রক্রিয়া চলমান বলেও জানান তিনি। আমরা শীঘ্রই মানে কাজ চলতেছে, এটা নিয়ে ডিএসও জানে, আমি কথা বলছি, আমরা চেষ্টা করতেছি, হয়তো যে কোনো সময় হবে আর কি। পটুয়াখালীর বাউফলের এই বন্দরে ৩,০০০-এর বেশি ব্যবসা প্রতিষ্ঠান আছে। জারিন অর্নি, যমুনা নিউজ।